স্পন্ডাইলোসিস এবং এর বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। শুরুতেই যদি একটু জেনে নিই আপনার কাছে যে এই বিষয়টি আসলে কি এবং শরীরের আসলে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের এই স্পন্ডাইলোসিস হচ্ছে, এটা গ্রিক ওয়ার্ড। এটাকে যদি আমরা একটু সাধারণ বাংলায় বলি, স্পাইন অর্থ আমরা বুঝি যে আমাদের মেরুদণ্ড। আমি দর্শকদের একটু দেখাই যে পুরাটা স্পাইন বলি আমরা। এবং এই স্পাইনে যে বোনস গুলা রয়েছে, এটাকে সাধারণ মানুষ আমরা বাংলায় কশেরুকা বলি। বাংলায় কশেরুকা বললেও এটাকে ইংলিশে আমরা ভার্টিব্রা বলি বা মেডিকেল ভাষায়। এই ভার্টিব্রা গুলা যখন ক্ষয় হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি। তো স্পাইনের যখন ক্ষয় রোগ হয়, তখন এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলি, বা মানে বাংলায় যদি বলি স্পাইনের ক্ষয় রোগ। তো স্পাইনের এই ক্ষয় রোগটা বা স্পন্ডাইলোসিসটা সাধারণত যেখানে স্পাইনে মুভমেন্ট বেশি হয় সেইখানে বেশি হয়ে থাকে। তার মধ্যে ঘাড়ের যে অংশটা, যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, এবং লাম্বোস্যাক্রাল স্পাইন, যেটাকে আমরা কোমরের অংশ বলি। আমরা যদি দেখাই তাহলে ঘাড়ের এই অংশে, এখানে 1 থেকে শুরু করে 7 ভার্টিব্রা পর্যন্ত এই জায়গায় আমাদের মুভমেন্টটা বেশি হয়। আবার কোমরের অংশে, কোমর থেকে কোমরের নিচের অংশ, এই দুইটা জায়গায় সাধারণত এই সমস্যাটা বেশি হয়। এটা হলো সার্ভাইকাল স্পাইন এবং লাম্বোস্যাক্রাল স্পাইন। এই দুইটা জায়গায় সাধারণত এই স্পন্ডাইলোসিসটা আমরা বেশি পেয়ে থাকি। স্যার, আপনি যেহেতু বলছিলেন যে দুই জায়গাতেই হতে পারে, ঘাড় এবং কোমর, এবং এটি নির্দিষ্ট কোনো একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেক্ষেত্রে এই আহ, আহ, প্রকার ভেদে বা জায়গা ভেদে উপসর্গগুলো কি হতে পারে এবং উপসর্গের কোনো ভিন্নতা আপনারা লক্ষ্য করেন কিনা? জি, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই জায়গা ভেদে অবশ্যই ভিন্নতা থাকে। যদি আমাদের সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে স্পন্ডাইলোসিস হয়, তখন উপসর্গগুলো এরকম থাকে যে তার ঘাড় ব্যথা থাকে, ঘাড় থেকে পেইনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, অনেক সময় পিঠের দিকে যায়, অনেক সময় বুকের দিকে চলে আসে। অর্থাৎ সার্ভাইকাল স্পাইনের যে ভার্টিব্রা গুলাতে ইনভলভমেন্টটা বেশি থাকে, সেখান থেকে নার্ভ রুট অনুযায়ী যে নার্ভের উপর কম্প্রেশন, সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনটা রেডিয়েট করতে থাকে। যদি একটু আপার রিজনে হয়, সার্ভাইকাল 2, 3, 3, 4, তখন অনেক সময় ঘাড় থেকে মাথার দিকে কিছু নার্ভ যায়। মাথার পিছনের অংশে, যেটা অক্সিপিটাল রিজন বলি আমরা, এই অংশে ব্যথা হতে পারে। অনেক সময় ভার্টিগো হতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা পাই যে পেইনটা ঠিক আমাদের ঘাড় থেকে শুরু করে স্ক্যাপুলা পর্যন্ত এই অংশে ব্যথা হয়, এবং ঠিক ওই বরাবর বুকের দিকেও ব্যথা করে। তো এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী যদি নার্ভের উপর কম্প্রেশন থাকে, তখন এরকম হয়। অনেক সময় সার্ভাইকাল 5, 6, 7 লেভেলে যখন হয়, তখন ঘাড় থেকে শুরু করে পুরো হাতের দিকে ব্যথাটা চলে আসে। হাতে ঝিনঝিন, অবশ অবশ মনে হয়, হাতটা অনেক সময় ভারী মনে হয়, কোনো কোনো ক্ষেত্রে বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়া করে, জ্বলে যায়, এরকম উপসর্গ থাকে। ঠিক তেমনই যখন এটা লাম্বোস্যাক্রাল স্পাইন বা কোমরের অংশে হয়, তখন পেইনটা রেডিয়েট করে আমাদের কোমর থেকে শুরু করে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যদি উপরের অংশে, যেমন লাম্বার 2, 3, 3, 4 এরকম লেভেলে কম্প্রেশন থাকে, তখন কোমর থেকে শুরু করে গ্রোইনের দিকে, আবার থায়ের অংশে ব্যথা হয়। যখন এটা লাম্বার 4, 5, 5S1 এরকম অংশে থাকে, তখন পেইনটা রেডিয়েট করে পুরো পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায়। আমাদের এই নার্ভের যে ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা সাইটিক নার্ভ বলি, সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পুরা আমাদের গ্লুটিয়াল রিজন বা নিতম্বের পিছন থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশি হয়ে একেবারে আঙ্গুল পর্যন্ত পেইনটা বিস্তৃত হয়। পেশেন্টদের কমপ্লেন এরকম থাকে যে কোমর থেকে পুরো পা জুড়ে ব্যথা, পাটা ঝিনঝিন, অবশ অবশ করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা অনেক সময় বেশি হয়ে যায়, একটু রেস্টে থাকলে ব্যথাটা কমে। আবার কারো কারো ক্ষেত্রে পাটা ভারী হয়ে অবশ অবশ মনে হয়, একটু জ্বালা পোড়া করে, বার্নিং সেন্সেশন এরকম অনুভূত হয়। তো আসলে মূলত ওভারঅল এই ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার নিয়ে রোগীরা আমাদের কাছে আসে।